হ্যালো এভরিওয়ান। ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন আমাদের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার। এটার আমরা পার্ট 1 টা এর আগে ক্লাস করেছি। এটা আমাদের পার্ট 2 ক্লাস এবং এটাই এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আরকি। ওকে। মেইনলি আমরা পার্ট 1 এ কি দেখেছিলাম? আমরা পার্ট 1 এ দেখেছিলাম ইন্টারন্যাশনাল বর্ডার সম্পর্কে আমরা দেখেছিলাম। যে আমাদের নেইবারিং কান্ট্রিজ এর বর্ডারস গুলির সাথে কি রিলেশন, কি কোয়েশ্চেন আসতে পারে এই সম্পর্কে আমরা দেখেছিলাম। ওকে। সো আজকে আমরা মেইনলি যাব। তার আগে বলে দিই, আমরা আহ, আগের ক্লাসে পড়েছিলাম যে আমাদের ইন্ডিয়া অ্যান্ড চায়নার যে বর্ডারটা আছে সেটা 3টে ভাগে বিভক্ত আছে। দেখো এই যে শুরু হচ্ছে, এটা আমরা পড়েছিলাম যে এই একটা পার্ট ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে, সিকিমের কাছে একটা পার্ট আছে, আর একটা পার্ট কোথায় আছে, আর একটা পার্ট আছে অরুণাচল প্রদেশে। Okay, এটা আছে। তো এটা হলো ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে। যেটা উত্তরাখণ্ড এলাকাতে আছে সেটা হলো কি ওয়েস্টার্ন পার্ট, সরি, যেটা লাদাখের দিকে আছে সেটা হলো কি ওয়েস্টার্ন পার্ট, যেটা উত্তরাখণ্ডে আছে সেটা হলো মিডিল পার্ট, আর যেটা অরুণাচল প্রদেশে আছে সেটা হলো আমাদের আহ সেটা হলো আমাদের ইস্টার্ন পার্ট। ওকে। সিকিমটাও কার মধ্যে পড়ছে? সিকিমটাও মিডিলের মধ্যেই পড়ছে। ওকে, চলো নেক্সট আমরা দেখব এই যে ইন্ডিয়ান চায়না বর্ডার, এটার নাম আছে ম্যাকমোহন লাইন। এই বর্ডারটার নাম কি? ম্যাকমোহন লাইন। ওকে। এবারে এই বর্ডারটাতে তো ডিস্টার্ব করছে কেন আজকে? এই বর্ডারটাতে ইন্ডিয়া অ্যান্ড চায়নার এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটাতে যে সমস্ত গ্রামগুলো আছে না, যে সমস্ত গ্রাম আছে এই ইন্ডিয়া অ্যান্ড চায়না বর্ডারের কাছে, এই গ্রামগুলোতে ডেভেলপমেন্ট করানোর জন্য আমাদের ভারত সরকার একটা স্কিম বা একটা প্রোগ্রাম বলতে পারো, বা একটা প্রকল্প বলতে পারো, এটা লঞ্চ করে। কবে? 2022-23 সালের বাজেটে এটা লঞ্চ করে, আবার 2025-26 পর্যন্ত এটা কন্টিনিউ হবে। ওকে। সো এটা আমাদের কাছে এই জন্য ইম্পর্টেন্ট রয়ে যায়। সেটার নাম কি? সেটার নাম হলো ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এরকম ভাবে প্রশ্ন পড়বে, ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম এটা কোন সীমান্তবর্তী গ্রামগুলো উন্নয়নের জন্য করা হয়? সেটা হলো ইন্ডিয়া চাইনা বর্ডারের সীমান্তবর্তী ভিলেজগুলোকে ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য এটা করা হয়। কোন বাজেটে এটাকে অ্যানাউন্স করা হয়? 2022-23 বাজেটে অ্যানাউন্স করা হয়। কত ইয়ার পর্যন্ত? 2025-26 পর্যন্ত এটা চলবে বলে ঘোষণা করা হয়। ওকে। দেখো এখানে আমি দেখিয়েছি ওয়েস্টার্ন পার্ট, সেন্ট্রাল পার্ট মানে মিডিল পার্ট, আর ইস্টার্ন সেক্টর। ওয়েস্টার্ন সেক্টর, মিডিল, সেন্ট্রাল সেক্টর, মিডিল সেক্টর। ওকে। নেক্সট নেক্সট আমি তোমাদের আগের দিন বলেছিলাম এই যে ইন্ডিয়া শ্রীলঙ্কা, কোন, এটা কি? এটা হলো পক প্রণালী বা পক স্ট্রেট। এটার বাউন্ডারি সেপারেট করছে। স্ট্রেট বা প্রণালীর মানে কি? মানে হলো দুটো বড় বড় ল্যান্ড, যখন একটা সরু, দুটো বড় বড় ল্যান্ড যখন একটা সরু জলাধারা দ্বারা আলাদা হয়ে যায়, সেই সরু জলাধারকে বলা হয় প্রণালী। তাই ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মধ্যে যে সরু এখানে জলধারাটা আছে সেটাকে বলা হয় পক প্রণালী। ওকে। আর এদিকে কি বলেছিলাম? এদিকে আছে আমাদের গলফ। ওকে। তো আমরা দেখিনি গলফ মানেও কি? গলফ মানেও উপসাগর, আবার বে মানেও কি? বে মানেও উপসাগর। কিন্তু স্যার ডিফারেন্ট কি আছে এই দুটোর মধ্যে? ডিফারেন্ট কিছুই নেই। এই দুটোতেই দেখো, এখানেও বেশি দিকটা তোমার স্থলভাগ দিয়ে ঘেরা, প্রায় 3 ভাগ। গলফেও দেখো বেশিরভাগটা আমাদের স্থলভাগ দিয়ে ঘেরা, প্রায় 3 ভাগ। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স আছে এর ডিপ, ডিপ, এর ডেপথে ডিফারেন্স আছে। ওকে। যে গলফ অনেক বেশি গভীর হয় এবং উপসাগর তুলনামূলক কম গভীর হয়। ওকে। ব্যাস এটুকু জাস্ট মনে রাখবে। যেমন কি আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর হলো আমার বিশ্বের সবচেয়ে বৃহত্তম উপসাগর। ওকে, বঙ্গোপসাগর। ঠিক আছে, চলো
নেক্সট, গলফ আর বে নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট পরীক্ষা পড়ে। সেটা হলো কি, বিশ্বের বৃহত্তম উপসাগরকে উপসাগর হলো মেক্সিকো উপসাগর। আর বিশ্বের বৃহত্তম, যেমন এটা কি, এটা হলো দেখো মেক্সিকো উপসাগর, এটা বিশ্বের বৃহত্তম গলফ। ওকে। আর বে মানে কি, উপসাগর বলতে পারো বা বলতে পারো বঙ্গোপসাগর, ঠিক আছে, যা খুশি বলতে পারো। আর বিশ্বের বৃহত্তম বঙ্গোপসাগর কি, সেটা হলো আমাদের বঙ্গোপসাগর, মানে আমাদের বে অফ বেঙ্গল, মানে এই যে এইটা। ওকে। এটা আর কি, রাজ্যের সর্বাধিক সংখ্যক আমাদের যে আগের দিন আমরা ক্লাসটা করেছিলাম তার কিছু কিছু ফ্যাক্ট আমি এখানে ডিসকাস করেছি। যেমন এখানে দেখো বলেছে রাজ্যের সর্বাধিক সংখ্যা রাজ্যের সাথে সীমানা, কোন রাজ্য, এর মধ্যে দেখো তো কোন রাজ্য সবচেয়ে বেশি রাজ্যের সাথে সীমানা আছে, সেটা হলো কে, সেটা হলো আমাদের ইউপি। দেখো ইউপি যদি এই বর্ডার হয়, আমরা ম্যাপে দেখে নিই, যদি এই বর্ডার হয়, ইউপির বর্ডারটা এরকম যদি হয়, এই যে বর্ডার ইউপির গেল না, এটা কোন কোন কতগুলো স্টেটের সাথে আছে, দেখো প্রথমে আছে উত্তরাখণ্ড, ইউকে আছে, তার উপরে কি হিমাচল প্রদেশের সাথে ওর টাচ আছে, তাই না? তার তার নিচে দেখো হরিয়ানার সাথে ওর টাচ আছে, এখানে দেখো দিল্লির সাথে ওর টাচ আছে, দিল্লি। তার নিচে কে, এখানে দেখো মধ্যপ্রদেশের সাথে ওর টাচ আছে, তাই না? এখানে দেখো, এখানে তোমার ছত্তিশগড়ের সাথেও টাচ আছে, এখানে দেখো তোমার ঝাড়খণ্ডের সাথেও টাচ আছে, এখানে দেখো তোমার বিহারের সাথেও টাচ আছে। তাহলে মোট কটা স্টেটের সাথে উত্তরপ্রদেশ নিজের বাউন্ডারি শেয়ার করছে, কটা রাজ্যের সাথে, ইউকে 1, হিমাচল 2, হরিয়ানা 3, এমপি 4, ছত্তিশগড় 5, ঝাড়খণ্ড 6 এবং তোমার বিহার 7। এবারে নিউ দিল্লি মিলিয়ে কত হবে, 8। ওকে। মোট 8 জনের সাথে ও কি করছে, নিজের বাউন্ডারি শেয়ার করছে। আর কটা দেশের সাথে শেয়ার করছে, সেটা হলো আমার নেপাল, নেপালের সাথে ও বাউন্ডারি শেয়ার করছে। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে আমার সরি 8টা হবে। আর একটা কে আছে, হ্যাঁ এই যে আমি এটা বলতে ভুল করলাম, এটা কি, এটা আমাদের রাজস্থান, রাজস্থানের সাথেও কি করছে আমাদের ইউপি, উত্তরপ্রদেশ নিজের বাউন্ডারি শেয়ার করছে। ওকে, তাহলে মোট 8টা রাজ্য আর একটা কি, একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে, মোট 9 জনের সাথে শেয়ার করছে ইউপি নিজের বর্ডার। তাহলে কি, 8টা রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর যদি বলো কি একটা কান্ট্রি, সেটা কি, সেটা হলো নেপাল, ওর নিজের বাউন্ডারি শেয়ার করছে। ওকে। কোন রাজ্যটি কেবল একটা রাজ্যের সাথে সীমানা ভাগ করে আছে, এখানে দেখো এমন কোন রাজ্যটা আছে যে কেবল একটা রাজ্যের সাথে সীমানা ভাগ করে আছে, সে দেখো এই সিকিম রাজ্য, এই যে সিকিম এখানে আছে না, কেবল কার সাথে, কেবল দেখো কেবল ওয়েস্ট বেঙ্গলের সাথে, কেবল ওয়েস্ট বেঙ্গলের সাথে সীমানা এখানে ভাগ করে আছে সিকিম। ওকে, সিকিম কেবল কার সাথে, সিকিম কেবল ওয়েস্ট বেঙ্গলের সাথে এখানে সীমানা ভাগ করে আছে। ওকে, তাহলে পরীক্ষা যদি পড়ে এমন কোন রাজ্য কেবল একটা রাজ্যের সাথে বর্ডার ভাগ করে আছে, সেটা হবে সিকিম। আর এদিকে দেখো, এদিকে কে আছে, এদিকে আছে মেঘালয়, এই যে মেঘালয়, কি শুধুমাত্র আসামের সাথে সীমানা ভাগ করে আছে। আর যদি বলো কোন দেশ, মেঘালয় হলো তোমার বাংলাদেশ, আর সিকিম কি, সিকিম 3টে দেশের সাথে, একটা নেপাল, একটা ভুটান আর একটা চাইনা। ওকে, ক্লিয়ার? তাহলে সিকিম একটা রাজ্যের সাথে, মেঘালয় একটা রাজ্যের সাথে, কিন্তু মেঘালয় কটা দেশ, একটা দেশ। আর সিকিম কটা দেশের সাথে, সিকিম 3টে দেশের সাথে, নেপাল, ভুটান আর চাইনা। ওকে, ক্লিয়ার? এখানে দেখো বলা আছে সিকিম কটা, 3টে। অরুণাচল প্রদেশ কটা, অরুণাচল প্রদেশও 3টে, 3টে দেশের সাথে। পশ্চিমবঙ্গ কটা, পশ্চিমবঙ্গ তোমার 3টে দেশের সাথে আছে। ওকে, তাহলে 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গ দেখে নি, পশ্চিমবঙ্গ কি কি আছে, পশ্চিমবঙ্গ আছে বাংলাদেশ, এদিকে ভুটান, এদিকে নেপাল, 3টে দেশের সাথে পশ্চিমবঙ্গ সীমানা ভাগ করে আছে। ওকে, ক্লিয়ার? তাহলে 3টে দেশের সাথে কটা হলো, আমাদের 3টে এমন রাজ্য আছে যাদের বর্ডার 3টে কান্ট্রির সাথে ভাগ করা আছে। ওকে, 3টি দেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি, সেটা হলো লাদাখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন কোন কেন্দ্রশাসিত অঞ্চল যে 3টে দেশের সাথে আছে, সেটা হলো লাদাখ। দেখো পাকিস্তান, আফগানিস্তান, চীন। যদি উপরে চলে যাই, এই যে দেখো ব্লু কালার লাইন, এটা কি, এটা আমাদের লাদাখ, মানে পাকিস্তান হলো। আর এই যে ব্লু লাইন কি, এটা সরি, এই যে ব্লু লাইন এটা আফগানিস্তান, এই যে গ্রিন লাইন এটা পাকিস্তান, আর এই যে রেড লাইন এটা কি, চায়না। তাহলে 3 জনের সাথে চায়না
আফগানিস্তান আর পাকিস্তান। একমাত্র লাদাখ এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যে তিনটে দেশের সাথে তার সীমানা ভাগ করে নেওয়া আছে। এই ফ্যাক্ট গুলো মনে রাখবে, প্রত্যেকটা ফ্যাক্ট থেকে পরীক্ষায় কখনো না কখনো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। রাইট, আমরা আগের দিকে মুভ অন করি। ইংলিশে লেখা আছে, আমি বাংলায় বলে দেবো, চিন্তা করো না। এই অর্গানাইজেশনটা নিয়ে প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন এসছে কি, BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। এটা কি? এটা 1960 সালে তৈরি হয়, কিন্তু মনে রাখবে BRO এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসে? ডিফেন্স মিনিস্ট্রি বা প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডারে আসে। ওকে, প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডারে আসে। ওকে, আচ্ছা, এটা কি করে? এই অর্গানাইজেশনটা কি করে? এই যে তুমি দেখো, এই যে যত বর্ডার কান্ট্রি আছে, আমি যদি এটাকে একটু কপি করে তোমাকে দেখাই, এই যে যত তোমার কাছে বর্ডার আছে, বর্ডার এরিয়া আছে, ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়া আছে। ওকে, এই যে যত তোমার কাছে ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়া আছে, এই ইন্টারন্যাশনাল বর্ডার গুলো, এটা আছে, চায়না আছে, এই যে চায়না, এই যে চায়না, এই যে মায়ানমার, এই যে বাংলাদেশ বর্ডার, এই যে পাকিস্তান বর্ডার, এই যে আফগানিস্তান বর্ডার। এই বর্ডার এরিয়াতে কি হয়, মানে ক্রাইম এত বেশি হয়, মানুষজনদের গ্রাম্য এলাকা এতটাই বেশি থাকে যে এখানে রাস্তাঘাট ভালো হয় না। এখানে যে সমস্ত সৈন্যরা থাকে এই জায়গা জুড়ে, এই জায়গা জুড়ে, সেখানে কি হয়, রাস্তাঘাট ভালো না হলে সেই জায়গাতে তুমি ট্রাক নিয়ে গিয়ে সৈন্যদের খাওয়া দাওয়া পৌঁছাতে পারবে না, খাবার দাবার, সৈন্যদের আর্মস নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, সৈন্যদের সাথে ভালো করে কমিউনিকেশন করতে পারবে না। ঠিক আছে, বর্ডার এরিয়া মানুষদেরও অনেক অসুবিধা হবে। তো এই সমস্ত বর্ডার এলাকাতে রাস্তাঘাট তৈরি করার জন্য যে দপ্তরটা এখানে ঠিক করা হয়েছে, সেই দপ্তরের নাম হলো বর্ডার রোড অর্গানাইজেশন। শুধু বর্ডার রোড তৈরি করে না, রোড নেটওয়ার্ক, পুরো রোডের নেটওয়ার্কটা তৈরি করে এবং এখানকার ডেভেলপমেন্টও এই করে। ঠিক আছে, রোডের পাশে পাশে তোমার পোস্টার লাগানো, লাইট লাগানো, এগুলো সবই বর্ডার রোড অর্গানাইজেশন করে ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে। ওকে, নেক্সট, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার রোড তো হলো, এবার সেখানে ডেভেলপমেন্ট কি করে হবে? ঠিক আছে, সেখানে টিউবওয়েল পৌঁছাতে হবে, সেখানে তোমার ভালো জলের ব্যবস্থা করতে হবে, চিকিৎসালয় করতে হবে, তারপরে তোমার সবজি মান্ডি করতে হবে, তোমার বিদ্যালয় স্থাপন করতে হবে। এগুলো কে করবে? এগুলো করার জন্য আমাদের যে ডিপার্টমেন্টটা, যে যে প্রকল্পটা বা যে প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করা হয় সেটা হলো বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কবে ইনস্টিটিউট করা হয়? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, 7th 5 year প্ল্যান। এটা আমরা পড়েছি ইকোনমিতে। 5 year প্ল্যান তোমরা সবাই জানো টুকটাক, আমি ইকোনমি যখন পড়াবো তখন এটা আমি ডিটেলে বলবো। 7th 5 year প্ল্যানে, যেটা কবে হয়েছিল 1985 থেকে 90-এ, তখন কি হয়, এই সময় আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বর্ডার এরিয়া যে সমস্ত মানুষ আছে তাদের উন্নয়নের জন্য কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রোগ্রামে। ওকে, কবে হয়? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হয়েছিল 1985 থেকে 90 সালের মধ্যে। ওকে, নেক্সট, এই প্রোগ্রামের লক্ষ্য কি? এই প্রোগ্রামের একটাই লক্ষ্য, যেটা হলো কি, এখানে যে সমস্ত মানুষরা, যে সমস্ত বসতি, যে সমস্ত জাতিরা বাস করে, তাদের যেমন কোন কোন বর্ডার, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ আর মায়ানমার। শ্রীলঙ্কা কিন্তু এর মধ্যে নেই। বা মানে বারবার বলছি, এটা মনে রাখবে, বর্ডার রুট অর্গানাইজেশন নিয়ে তিনটে ফ্যাক্ট খুব ইম্পর্টেন্ট। সেটা হলো কবে এটা হয়েছিল, 7th 5 year প্ল্যানে, সেটা কবে, 1985 থেকে 1990। আর এই প্রোগ্রামের মধ্যে কোন আমাদের প্রতিবেশী দেশটি অন্তর্ভুক্ত নয়, সেটা হলো শ্রীলঙ্কা। কেননা তোমরা সবাই জানো, একমাত্র শ্রীলঙ্কার সাথে ভারতের জলপথের বাউন্ডারি আছে, বাকি সবার সাথে থাকে স্থলপথের বাউন্ডারি। ঠিক আছে, আর এখানে আফগানিস্তানটাও কিন্তু নেওয়া হয়নি, এটাও মনে রাখবে। তাহলে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, BADP, এখানে কোন কোন দেশ নেওয়া হয়নি? এখানে শ্রীলঙ্কা নেওয়া হয়নি, এখানে আফগানিস্তানকে ইনক্লুড করা হয়নি। ক্লিয়ার? আচ্ছা, চলো। যাতে এই এরিয়াগুলো, যেখানে যে রিমোট এরিয়া বা ইনঅ্যাক্সেসেবল এরিয়া, মানে কি ইনঅ্যাক্সেসেবল মানে কি? ইনঅ্যাক্সেসেবল মানে হলো যেখানে সহজে, মানে দুর্ভেদ্য, যেখানে সহজে যাওয়া যায় না। ওকে, রিমোট এরিয়া মানে কি প্রান্তবর্তী এরিয়া। এই যে প্রান্তবর্তী এরিয়া গুলো আছে, সেখানে মানুষজন আছে,
সেই এরিয়াগুলো কি করে ডেভেলপ হবে, সেখানে তাদের বেসিক নিড গুলো কি করে পূরণ হবে, সেগুলোর জন্য এই প্রোগ্রামটা করা হয়। ঠিক আছে, সেখানে রেশন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব উন্নয়নের জন্য। রাইট, নেক্সট চলো। নেক্সট কি আছে? নেক্সট আমাদের কাছে কিছু আধা সামরিক বাহিনী আছে। তোমরা দেখবে এসএসসি জিডি থেকে যে কনস্টেবল গুলো নিয়োগ করা হয়, আর এসএসসি সিপিও থেকে যে এসআই গুলো নিয়োগ করা হয়, এই দুটোই আধা সামরিক বাহিনীতে নিয়োগ করা হয়। কটা আছে আমাদের আধা সামরিক বাহিনী? আমাদের আছে 8টা। 8টা আধা সামরিক বাহিনী আছে, আর একটা সামরিক বাহিনী যেটার নাম ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি। ওকে, এটা আলাদা। তাছাড়া আছে 8টা আধা সামরিক বাহিনী। ঠিক আছে, সেটা কারা কারা? তাদেরকে বলা হয় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ। এটাকে বলা হয় আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, বাংলায় লিখে নেবে। Okay, কারা কারা আছে? প্রথমে আছে আইটিবিপি। আইটিবিপি আইটিবি ফুল ফর্ম কি? ইন্দ্রো তিব্বেতিয়ান বর্ডার বর্ডার পুলিশ। মানে এই পুলিশরা কোথায় গার্ড দেয়? ইন্দো তিব্বেতিয়ান বর্ডারে। ওকে, কবে হয়েছিল এর প্রতিস্থাপনা? 1962 সালে। আচ্ছা, ইন্দো তিব্বেতিয়ান বর্ডার বলতে কোনটা? এই যে দেখো, ইন্ডিয়া চাইনার বর্ডার। ওকে, এই এলাকাটা কি? এই এলাকাটা পুরো হলো তিব্বত। ওকে, এখানে পাহাড়ি এলাকা। এই এলাকাতে যে সেনাবাহিনীগুলো গার্ড দেয় সেটাকে বলা হয় আইটিবিপি। এরা ইন্ডিয়া চাইনার বর্ডারে এরা গার্ড দেয়। নেক্সট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো। এটা কোন মিনিস্টারের আন্ডারে আছে? এটা গৃহমন্ত্রীর আন্ডারে আছে, গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে বা হোম মিনিস্টার আন্ডারে আছে, যেটা হলো আমাদের রেসপেক্টেড অমিত শাহ। নেক্সট কি আছে? নেক্সট আছে এসএসবি, মানে কি সশস্ত্র সীমা বল। এটা কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক ওর 1 বছর পরে, 1963 সালে। এটাও তোমার কার আন্ডারে আছে? এটাও তোমার কিন্তু হোম মিনিস্টারের আন্ডারে এটা পড়ছে। এটা কোন বর্ডারে গার্ড দেয়? এটাই ইম্পর্টেন্ট। এটা দেয় তোমার নেপাল আর ভুটানের বর্ডারে এটা গার্ড দেয়। আগেরটা কোথায় দিচ্ছিল? আগেরটা তোমার বর্ডার উইথ চাইনা। চাইনা, ইন্ডিয়া চাইনার বর্ডারে গার্ড দিচ্ছিল। এটা ভুটান আর নেপাল, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া, মানে দুটো বর্ডারে গার্ড দেয়, ইন্ডিয়া নেপাল বর্ডার আর ইন্ডিয়া ভুটান বর্ডার। ওকে, কে গার্ড দেয়? এসএসবি, সশস্ত্র সীমা বল। তাহলে দেখে নি একবার, তাহলে আমরা চলো কোথায়? এই এলাকাটাতে, এই এলাকাটাতে সশস্ত্র সীমা বল গার্ড দেয়, এই এলাকাতে পুরো এই যে এলাকা। আবার ভুটানেও এই এলাকাতে সশস্ত্র সীমা বল মানে এসএসবি গার্ড দেয়। ওকে, এক একটা বর্ডার এক একটা পুলিশের ডিপার্টমেন্টে আছে। নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট আছে আসাম রাইফেলস। নাম শুনে বুঝে যাচ্ছে কোথায় গার্ড দেবে। এ নিশ্চয়ই আমাদের আসামে গার্ড দেবে। ওকে, আর আসাম রাইফেলস কি? এটা হলো, মনে রাখবে, এটা হলো সবচেয়ে ওল্ডেস্ট আর্ম পুলিশ ফোর্স, ওল্ডেস্ট আর্ম ফোর্স। সবচেয়ে ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীন আর্ম ফোর্স কি? আসাম রাইফেল। ঠিক আছে, এটা কোথায় গার্ড দেয়? আসামের বর্ডারে এরা গার্ড দেয়। ওকে, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি? বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা 1965 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় গার্ড দেয়? এদের আরো একটা নাম আছে, যেটার নাম কি, যেটা মানে এরা পরিচিত যে নামে, সেটা হলো ইন্ডিয়াস ফার্স্ট লাইন ডিফেন্স। ভারতের প্রথম সারির বাহিনীকে, সেটা হলো বিএসএফ। ওকে, এরা সবচেয়ে ডেঞ্জারাস এলাকা, সেটা হলো ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে এরা থাকে। আর কি, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে থাকে। কেননা আগে এখনকার বাংলাদেশ, আগে কি পূর্ব পাকিস্তান নাম ছিল। ঠিক আছে, তাই ইন্ডিয়া আর পাকিস্তান বর্ডারে এবং ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারে আমাদের কে থাকে? বিএসএফ থাকে। তাহলে বিএসএফ কোথায় কোথায় থাকে? স্যার, বিএসএফ থাকবে এই জায়গাটাতে, পুরো এই জায়গাটাতে বিএসএফ থাকে। ওকে, পাকিস্তানকে থেকে ইন্ডিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য। আর এদিকে পুরো বাংলাদেশটা জুড়ে কে থাকবে? পুরো বাংলাদেশটা জুড়ে আমার থাকবে বিএসএফ। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট আমাদের আরেকটা কি আছে? সেটা হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এটা কি? রিজার্ভ করা থাকে এদের, এরা কোনো বর্ডারে থাকে না। এরা ভারতের মধ্যে যখন কোনো মনে করো কোনো কেউ আন্দোলন করছে, বিরাট ভায়োলেন্ট আন্দোলন হয়ে গেল, ঠিক আছে, পাথর ছুঁড়ছে, এসব করছে, তো ইন্ডিয়ার ভিতরে যখন কোনো গন্ডগোল হয় তাদেরকে সামলাতে যাওয়া হয় আমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ।
এটাও কোথায় থাকে? এটাও হোম মিনিস্টারের আন্ডারে থাকে। এদের বলা হয় ইন্ডিয়াস লার্জেস্ট প্যারামিলিটারি ফোর্স। ওকে, ভারতের সবচেয়ে বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স বলা হয় আমাদের সিআরপিএফ কে, মানে এদের সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। ওকে, এদের সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। এটা কে? এটা হলো, দেখো, এটা হলো বিএসএফ এর ছবি। ওকে, নেক্সট। নেক্সট কি আছে? নেক্সট আছে ইন্ডিয়ান কোস্টাল লাইন। আমরা কি জানি, আমাদের ভারতে কতগুলো আম, এমন আছে, কতগুলো রাজ্য এমন আছে যাদের সাথে আমাদের, যারা জলপথের সাথে সীমানা তৈরি করছে। আগের দিন আমি বলেছিলাম, প্রথমে কি আছে? গুজরাট এক, তারপরে কি আছে? মহারাষ্ট্র, তারপরে কি আছে? গোয়া, এদিকে দেখো কর্ণাটক, এদিকে দেখো কেরালা। ওকে, এদিকে কে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আর এখানে কে আছে? ওয়েস্ট বেঙ্গল। তাহলে মোট কটা রাজ্য হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে মোট নটা এমন স্টেট আছে যারা কোস্টাল লাইন মানে উপকূলীয় সীমারেখা জলপথের সাথে শেয়ার করছে। ঠিক আছে, আর কটা আছে তোমার, উম কি বলে ওটাকে, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে দাদরা নগর হাভেলি দমন দিউ, ঠিক আছে, এখানে আছে। আর পুডুচেরি আছে। ওকে, এই দুটো। পুডুচেরি কি? একটা অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে একটা, আর দুটো আমার কোথায়? দুটো আমার আছে কেরালাতে। সরি, দুটো তামিলনাড়ুতে আর একটা কোথায় আছে? একটা আছে কেরালাতে। ওকে, আমরা আগের ক্লাসে এটা পড়েছিলাম। মোট দুটো কেন্দ্রশাসিত অঞ্চল এবং নটা রাজ্য উপকূলীয় সীমানার সাথে যুক্ত আছে, জলপথের সাথে সীমানা শেয়ার করছে। এবার দেখিনি, এই যে পুরো এন্টায়ার জলপথের সাথে এরা সীমানা শেয়ার করছে, এটা টোটাল কতটা? এই দিকের পার্টটাকে বলা হয়, এই উপকূলটাকে দুভাগে ভাগ আছে। এখান থেকে এদিকটাকে বলা হয় পূর্ব উপকূল, ইস্টার্ন কোস্ট, আর এখান থেকে এদিকটাকে বলা হয় পশ্চিম উপকূল, ওয়েস্টার্ন কোস্ট। তাহলে পশ্চিম উপকূলের মধ্যে কোন কোন রাজ্য আছে? যদি বলি পশ্চিম উপকূলের মধ্যে, বলবে স্যার গুজরাট, এটা তো ওয়েস্টার্ন পশ্চিম উপকূল। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা। তোমরা কিন্তু খাতায় এগুলো নিজেদের মতো নোট করবে, ঠিক আছে? নিজের নোট সবচেয়ে ভালো মুখস্থ হয়, এর থেকে ভালো কিন্তু অন্য কারোর নোট তোমার মুখস্থ হবে না। ওকে, এগুলো সব খাতায় নোট করবে। একটা ব্ল্যাঙ্ক এরকম ভাবে কোনো দোকান থেকে ব্ল্যাঙ্ক ম্যাপ কিনবে তিন চারটে, তার উপরে নোট করবে, সেটা খাতায় স্টেবলার করে রাখবে। আর পূর্ব উপকূলের সাথে কে কে আছে? বলবে স্যার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এটা পূর্ব উপকূলের সাথে আছে, ইস্টার্ন কোস্ট। ওকে, কোস্ট মানে হলো উপকূলীয়, আর কোস্টাল লাইন মানে হলো উপকূলীয় রেখা। ওকে, তাহলে আমাদের ভারতে, ইন্ডিয়া, আমাদের মোট কতগুলো কোস্টাল লাইন? বলবে স্যার কেবল কি এগুলো কোস্টাল লাইন না, এখানে লাক্ষাদ্বীপ আছে, এখানে আন্দামান নিকোবর আছে, টোটাল মিলিয়ে কত? 11,998.81 কিমি টোটাল মিলিয়ে, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো মিলিয়ে। ওকে, আচ্ছা, এই উপকূল, আচ্ছা, এবং এর মধ্যে আহ আগে ছিল 7,516, এখন হচ্ছে 11,998। ঠিক আছে, মনে রাখবে, এটা কিন্তু কারেন্ট ডেটা, আপডেটেড ডেটা। ঠিক আছে, পরীক্ষা এটা তোমার থাকবে 7,516, এটা কিন্তু এখন আর নেই, এখন আমাদের উপকূলীয় সীমারেখা বেড়ে গেছে 11,098। ওকে, কিন্তু আমাদের যদি বলে শুধু মেনল্যান্ড, মূল ভূমি, মানে এইটা মূল ভূমি মানে কি? লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর বাদ দিয়ে, মানে মেনল্যান্ড, এটা কত? এটা হলো 7,870। ওকে, আর বাকি তাহলে যে দ্বীপগুলো আছে, 11,000 থেকে বাদ দাও, কত হবে? 3,288। কি? লাক্ষাদ্বীপ আর তোমার এই মিলিয়ে, আন্দামান মিলিয়ে। ওকে, কত? 3,228। আর টোটাল কত? টোটাল 11,998। ঠিক আছে, এইটা কে মাপে? সেই ডিপার্টমেন্টের নামটা কি? সেটা হলো সার্ভে অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস। এই দুজন মিলিয়ে, এই দুটো ডিপার্টমেন্ট মিলে কিন্তু এই যে মাপজোকটা করে, মনে রাখবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। এবার তো ভারতের বললাম, যদি কখনো প্রশ্ন পড়ে পৃথিবীর সবচেয়ে বড় সীমা, উপকূলীয়, কোস্টাল লাইন মানে কি? জলপথের সাথে সীমানা, মানে উপকূলীয়, উপকূলীয় সীমানা সবচেয়ে কার বেশি? সেটা হলো কানাডা। কানাডার পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম উপকূলীয় সীমানা আছে। আচ্ছা, নেক্সট কি আছে? ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া দ্যাট শেয়ার্স কোস্টাল। আমরা রাজ্য তো পড়লাম, কিন্তু কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের সাথে শেয়ার করছে, উপকূলীয় সীমানা শেয়ার করছে, মানে জলপথের সাথে বাউন্ডারি শেয়ার করছে, সেটা আমি আগেই বলেছি। আন্দামান নিকোবর,
তাই না? কোথায় আছে? পূর্ব উপকূলে আছে। লাক্ষাদ্বীপ কোথায় আছে? আরব সাগরে আছে, যেটা আমরা দেখলাম, এই যে এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর। ওকে। পুডুচেরি, এটা বঙ্গোপসাগরে, আরব সাগরে দু জায়গায় আছে। আর আর দমন এন্ড দিউ, দাদরা আর নগর হাভেলি, টোটাল কটা? চারটে কেন্দ্রশাসিত অঞ্চল শেয়ার করছে। তাহলে ফাইনাল রেজাল্ট কি হলো স্যার? উপকূলীয় সীমানা রেখা, মোট 9টা স্টেট আর 4টে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, নেক্সট চলো। নেক্সট, এটা তোমার প্রত্যেকটা উপকূলীয় সীমারেখার দৈর্ঘ্য আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কেবলমাত্র গুজরাটটা। গুজরাটের সবচেয়ে বেশি সীমানা, সেটা কত? 2340। এটা সবচেয়ে লংগেস্ট। গুজরাটের উপকূলীয় সীমারেখা সবচেয়ে বৃহত্তম, কোস্টাল লাইন সবচেয়ে বৃহত্তম। আর সবচেয়ে কম কার? সবচেয়ে কম হলো তোমার দমন এন্ড দিউ, এটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। ঠিক আছে, সবচেয়ে কম। আর যদি বলি স্টেটের মধ্যে সবচেয়ে কম কার? স্টেটের মধ্যে সবচেয়ে কম হলো গোয়া, 193। ওকে। আর সবচেয়ে বেশি হলো, এটা হলো স্মলেস্ট স্টেটের মধ্যে। ওকে, এই দুটোই মনে রাখলেই হবে। চলো। আর যদি বলা হয় তোমার স্টেট এবং তোমার পুরো ভারতে স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে, তখন কিন্তু অ্যান্সার হবে আন্দামান। ঠিক আছে, কারণ এর 3000। আর কেবল যদি রাজ্যের কথা বলে তখন হবে তোমার গোয়া, কিন্তু রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বললে তখন হবে লার্জেস্ট, হলো আন্দামান। ওকে, নেক্সট। নেক্সট কি আছে? আহ দেখো, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, এটা একটা অর্গানাইজেশন নাম, একটা দপ্তরের নাম, যেটার শর্ট ফর্ম হলো ইউএনসিএলওএস, যেটার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। সমুদ্রের কিছু কিছু নিয়ম বিশ্বব্যাপী তৈরি করা হয়েছে। কি কি? এই এই নিয়মটা কবে তৈরি করা হয়েছে? এটা 1982 সালে তৈরি করা হয়েছে। কি? আর এটা কবে বাস্তবে রূপায়িত হয়, কবে থেকে বাস্তবে মেনে চলা শুরু হয়? সেটা 1994 থেকে, প্রায় 12 বছর পর থেকে। ওকে। আচ্ছা, কেন এটা করা হয়েছে? ইট ইজ ইন্টারন্যাশনাল ট্রিটি, এটা একটা আন্তর্জাতিক চুক্তি যেখানে সব দেশ সাইন করেছে, যারা যারা সমুদ্রের সাথে বাউন্ডারি শেয়ার করছে, যেখানে কিছু গাইডলাইন বলা আছে। ঠিক আছে, টোটাল সমুদ্রকে 5টা জোনে ভাগ করেছে। ঠিক আছে, মানে একটা সমুদ্রকে ইন্টারনাল ওয়াটার, যেটা আমাদের ভারতবর্ষ মানে কোনো দেশের মধ্যে থাকবে। টেরিটোরিয়াল সি, টেরিটোরিয়াল সি মানে কি? মনে করো এই হলো ইন্ডিয়া, এর মধ্যে যে নদী নালাগুলো, সেটা আমার ইন্টারনাল ওয়াটার। আর ঠিক আমার আমার ল্যান্ড বাউন্ডারির পরে কিছুটা জায়গা, এটা আমার টেরিটোরিয়াল বাউন্ডারি। ঠিক আছে। তারপরে কি? কন্টিজেনাস জোন, মানে টেরিটোরিয়াল বাউন্ডারির পরে আর একটা সীমারেখা, সেটা কন্টিজেনাস জোন। আর একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ঠিক কন্টিজেনাস জোনের পরে আর একটা সীমানা, সেটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ঠিক আছে। আর এর পরে যা আছে সেগুলো কি? সব হাই সি। ওকে, তাহলে মোট কটা? একটা ইন্টারনাল, তার ঠিক স্টেট বাউন্ডারির পরে মানে ল্যান্ড বাউন্ডারির পরে টেরিটোরিয়াল, টেরিটোরিয়ালের পরে কন্টিজেনাস, কন্টিজেনাসের পরে তোমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তারপরে তোমার হাই সি মানে গভীর সমুদ্র। ওকে, মনে থাকবে এটা। নেক্সট দেখো, এর মধ্যে ভারতের টেরিটোরিয়াল লিমিট কত? সেটা হলো প্রায় 2 কিমি। ওকে, মানে সরি, সেটা বলছি আমি তোমার পরে বলছি। টেরিটোরিয়াল লিমিট, টেরিটোরিয়াল লিমিট এটা কোন একক দিয়ে মাপা হয়? এটা নটিক্যাল মাইল দিয়ে মাপা হয়, নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল মানে কত কিমি? প্রায় 2 কিমি, প্রায় 2 কিমি। ওকে, মনে রাখবে, 1.8 কিমি বা প্রায় 2 কিমি। ওকে। আমাদের ভারতের টেরিটোরিয়াল লিমিট কত? যদি এই আমাদের ভারতের মূল ভূখণ্ড হয়, এর মধ্যে সমুদ্রে কত কিমি আমাদের টেরিটোরিয়াল লিমিট? সেটা হলো প্রায় 12 নটিক্যাল মাইল। তাহলে 12 × 1.8 করো, প্রায় কত হবে? 22 কিমি হবে। 22 কিমি আমাদের টেরিটোরিয়াল লিমিট। এর মধ্যে কি? এর মধ্যে আমরা সবকিছু করতে পারি, এবং এর মধ্যে যদি কোনো বাইরে থেকে জাহাজ আসে, তার ট্যাক্সও আমরা নেব। ওকে, মনে থাকবে। আর এর মধ্যে এটা ধরতে গেলে আমাদেরই, আমরা যা খুশি করতে পারি এই এলাকার মধ্যে, এই এই জলটা নিয়ে। ওকে, নেক্সট, আমাদের কন্টিজিনাস জোন কতটুকু? ঠিক একদম এই 22 কিমি থেকে, ঠিক আছে, এটা কত? 24 নটিক্যাল মাইল। মানে কি? একদম ল্যান্ড থেকে 24 নটিক্যাল মাইল মানে কত? প্রায় তোমার 44 কিমি মতো। এখানে কি হবে? এই যে জোনটাতে, এখানে আমি যা খুশি তাই করতে পারি না,
কিন্তু এখানে অন্য স্টেটের জাহাজ এলে তার থেকে আমি ট্যাক্স নেব, এটুকু করতে পারি। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট এর পরে প্রায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত, মানে কি প্রায় এই ল্যান্ড থেকে প্রায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত, এটা হলো আমার স্পেশাল ইকোনমিক জোন। এখানে আমি কি করতে পারি, মনে করো আমি পরমাণু বোমা তৈরি করছি, আমি রকেট লঞ্চ করছি, আমি সব এখানে বিস্ফোরণ করে আমি টেস্ট করতে পারি, এটা আমার রাইট আছে। কেননা স্থলভাগে করলে তো মানুষ মারা যাবে, সমুদ্রে করব তো কোথায় করব, সমুদ্র থেকে অনেক দূরে, এটা আমার স্পেশাল ইকোনমিক জোন। সেটা কত, প্রায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত আমার হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের সমুদ্রের বাউন্ডারি কয় প্রকার, 3 প্রকারের। প্রথমের বাউন্ডারিটা টেরিটোরিয়াল বাউন্ডারি, যেটা পুরোপুরি আমার 22 কিমি পর্যন্ত আমাদের আছে। তারপরেরটা কন্টিজেনাস জোন, যেটা 44 কিমি পর্যন্ত আছে, যেখানে অন্য কারোর জাহাজ এলে আমি তার থেকে ট্যাক্স নিতে পারি। আর তারপরে আমার স্পেশাল ইকোনমিক জোন, এখানে অন্য কারো জাহাজ চলতে পারে, আমি ট্যাক্স নিতে পারবো না, আমার রাইট নেই। কিন্তু স্পেশাল ইকোনমিক জোন মানে কন্টিজেনাস জোন আর স্পেশাল ইকোনমিক জোনের মাঝখানে আমি বোমা টোমা বিস্ফোরণ করে টেস্ট করতে পারি। ওকে, রাইট, নেক্সট। এবার আমরা আসছি আমাদের সি বর্ডার, এটা আমরা পড়ে নিলাম। আমার ভারত, আমাদের দুটো কান্ট্রির সাথে, প্রতিবেশী দেশের সাথে আমরা সি বর্ডার শেয়ার করি, সেটা শ্রীলঙ্কা আর মালদ্বীপ। ওকে, মালদ্বীপ কোথায় আছে একবার আমরা দেখে নিই। মালদ্বীপ এই জায়গাতে আছে, এই এই জায়গাটাতে মালদ্বীপ আছে, আর এই হলো আমার শ্রীলঙ্কা। ওকে, দুটোর সাথে আমার জলপথের বাউন্ডারি শেয়ার আছে, বাকি সবার সাথে আমার ল্যান্ডের বাউন্ডারি শেয়ার আছে, জলপথে কেবলমাত্র এই দুটো আছে। ওকে, নেক্সট। ইন্ডিয়া সি বর্ডার্স ইনক্লুড বে অফ বেঙ্গল অফ দ্য ইস্ট আর আরাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট আর ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ। মানে কি বলতে চাইছে, কিছুই বলতে চাইছে না, খুবই ইজি। এই যদি বলো আমার ইন্ডিয়া, তাহলে এই সাইডটা কে, এই সাইডটা আরব সাগর, এই সাইডটা কি, এটা বঙ্গোপসাগর, আর নিচেরটা কি, সাউথে এটা আমার ভারত মহাসাগর। ওকে, তাহলে বাম দিক, ডান দিকেরটা কি, বঙ্গোপসাগর, বাম দিকেরটা আরব সাগর, আর আর দক্ষিণেরটা কি, দক্ষিণেরটা আমার ভারত মহাসাগর, এটাই বলতে চাইছে। ওকে, নেক্সট। আমরা তো বললাম গলফ অফ ম্যানার ইজ দ্য সোয়ালো ইজ বিটুইন শ্রীলঙ্কা, ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা। যদি বলে গলফ অফ ম্যানার কোথায় আছে, সেটা বলবে ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে আছে। ঠিক আছে, মান্নার উপসাগর, এর এর বাংলা কি, মান্নার উপসাগর, আমরা একটু আগে পড়লাম। আগের ক্লাসেও আমি এটা নিয়ে আলোচনা করেছি যে গলফ অফ ম্যানার কোথায় আছে, ঠিক এই জায়গাটায় আছে, গলফ অফ ম্যানার এই জায়গাটায় আছে। তো ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে আছে কি, মান্নার উপসাগর। গলফ সাধারণত বে অফ বেঙ্গলের থেকে বেশি গভীর। ওকে, গলফ আর বে নিয়ে আমি বলেছিলাম কি এটা। নেক্সট। ওকে, আচ্ছা, কন্যাকুমারী ইজ দ্য প্লেস অফ ইন্ডিয়া হোয়ার বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান অ্যান্ড আরাবিয়ান সি মিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমি তোমাদের বললাম বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর কোথায় কোথায় আছে দেখে নি। চলো একবার আরেকবার দেখে নি। এই যে আছে, এটা আছে কি, এটা আছে আরব সাগর, এটা আছে বঙ্গোপসাগর, আর এই নিচেরটা কি, নিচেরটা আছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। এই তিনটে কোথায় মিট করছে, এই তিনটে ঠিক এই জায়গাটায় মিট করছে, যেটাকে আমরা কি বলে ডাকি, কন্যাকুমারী। মানে কি, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আর এখানে কি আছে, এখানে আছে ইন্দিরা পয়েন্ট, এটা পুরো ভারতের দক্ষিণতম বিন্দু। কিন্তু আরব আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর কোথায় মিট করছে, সেটা হবে কন্যাকুমারী। নেক্সট। নেক্সট, প্রায় হয়ে এসছে আমাদের চ্যাপ্টারটা। আচ্ছা, আচ্ছা, পম্বন বিচ সম্পর্কে আমি বলেছিলাম আগের ক্লাসে, তো আবার বলে দিই। নিউ পম্বন বিচ, এটা কি, ফার্স্ট ভার্টিক্যাল লিফট, প্রথম উলম্ব লিফট সি ব্রিজ, প্রথম উলম্ব সামুদ্রিক ব্রিজ হলো কি, পম্বন ব্রিজ, ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে আছে। অফ ইন্ডিয়া হ্যাজ বিন ইনাগুরেটেড রিসেন্টলি, কানেক্টস পম্বন রামেশ্বরম আইল্যান্ড টু মান্ডাপ্পাম, মানে কি শ্রীলঙ্কা। ওকে, সরি, মানে তামিলনাড়ু, মান্ডাপ্পাম মেনল্যান্ড। আগের ক্লাসে আমি এটা নিয়ে বলেছিলাম, ওখান থেকে একবার দেখে নেবে। ঠিক আছে, শুধু এটুকু মনে রাখবে যে তামিলনাড়ুতে এই যে পাম্বাম ব্রিজটা আছে, এটা কাকে, কোন শহর, কোন দুটো শহর কানেক্ট করছে, ঠিক আছে, পাম্বান বা রামেশ্বরম আইল্যান্ড থেকে এটা আমার মান্ডাপ্পাম আইল্যান্ডে কানেক্ট করছে। মাম্বাপ্পান এখানে আছে, আর রামেশ্বরম আছে, এটা একটা আইল্যান্ড বলা হয়। মান্ডাপামটা আমাদের ভারতের অংশ, ঠিক আছে, ভারতে আছে। আর রামেশ্বরমটা আছে মূল ভূখণ্ড, মানে তামিলনাড়ু থেকে কিছুটা দূরে। এটাকে কানেক্ট করার জন্য, এটা একটা দ্বীপ, রামেশ্বরম দ্বীপ, এটাকে কানেক্ট করার জন্য
একটা সেতু নির্মাণ করা হয়েছে যেটাকে বলা হয় পাম্বান সেতু। ওকে, নেক্সট ক্লাসে আমি এর ছবিটাও দেখিয়ে দেবো। আগের ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, নেক্সট চলো। নেক্সট আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেই ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি ডিসকাস করব, কারণ আমাদের মেনলি যেগুলো রিপিটেডলি জিজ্ঞাসা করা হয় সেগুলো আমরা পড়ে নিয়েছি। এবার কিছু ইম্পর্টেন্ট ইনডেপথ কিছু ফ্যাক্ট আমি বলবো। দেখো, যদি বলি সেভেন সিস্টার কারা কারা আছে, আমি বলেছিলাম সেভেন সিস্টারের মধ্যে আছে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। তাহলে মোট কটা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা স্টেটকে বলা হয় সেভেন সিস্টার। ওকে, নেক্সট সিকিম। অনেকেই গুলিয়ে ফেলে সিকিম। এখানে দেখো, আমি একদম ক্লাসের প্রথমের দিকে বলেছিলাম সিকিম কেবল ওয়েস্ট বেঙ্গলের সাথে বাউন্ডারি শেয়ার করছে না। এখান থেকে দেখো, তুমি দেখতে পাবে সিকিম কিন্তু মনে রাখবে সেভেন সিস্টারের অংশ নয়। বাট এই সেভেন সিস্টারটা, এই যে পুরো সেভেন সিস্টারটা আছে, এটাকে কি বলা হয়? এটাকে নর্থ ইস্ট জোন বলা হয়, নর্থ ইস্ট জোন। ওকে, ভারতের উত্তর পূর্ব অংশ। এই উত্তর পূর্ব অংশের মধ্যে কিন্তু সেভেন সিস্টার আছে, যার মধ্যে সিকিম পড়ে না। কিন্তু 2002 সালে একটা কনস্টিটিউশনাল আমেন্ডমেন্ট অ্যাক্ট, ভারতীয় সংবিধান সংশোধনী আইনে, এই নর্থ ইস্ট কাউন্সিলে সিকিমকে অ্যাড করা হয়, সিকিমকে যুক্ত করা হয়। এটা কিন্তু মনে রাখবে, সেভেন সিস্টারের অংশ নয়, কিন্তু নর্থ ইস্ট জোনাল কাউন্সিলে সিকিমকে অ্যাড করা হয়। কবে? 2002 সালে। ভারতের কটা জোনাল কাউন্সিল আছে? জোনাল কাউন্সিল কটা আছে? জোনাল কাউন্সিল আছে ভারতের 6টা। কি কি? নর্থ জোনাল কাউন্সিল, সেন্ট্রাল জোনাল কাউন্সিল, সাউথার্ন জোনাল কাউন্সিল, ওয়েস্টার্ন জোনাল কাউন্সিল। কটা হলো? 4টে। ইস্টার্ন জোনাল কাউন্সিল 5টা, আর একটা হবে নর্থ ইস্টার্ন। ওকে, মোট 6টা আমাদের ভারতে জোনাল কাউন্সিল আছে। তার মধ্যে আগে সিকিম কোথায় ছিল? আগে ছিল ইস্টার্নের, মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছিল, পশ্চিমবঙ্গের সাথে। এখন চলে গেছে নর্থ ইস্ট জোনাল কাউন্সিলে, চলে গেছে 2002 সালের পর থেকে। ওকে, বোঝা গেছে? চলো, এখানে এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। এখানে দেখো, এদিকে কে আছে? এই যে জায়গাটাতে, আমরা সবাই জানি এটা নেপাল। আর এটাকে, এটা ভুটান। ওকে, এটা ভুটান। আর এটাকে, আর এটা হলো কি? এটা হলো, এই পুরোটা হলো চায়না, উপরেরটা। এই যে দেখো, এই যে একটা সরু অংশ আছে না, সরু অংশ আছে, এটাকে বলা হয় চিকেন নেক। কেন বলা হয়? এই যে একটা সরু অংশ দেখতে পাচ্ছ, সরু অংশ, এটাকে বলা হয় চিকেন নেক। যে আমাদের চায়না, নেপাল, ভুটান তিনটেকে ঘিরে আছে, আর এদিকে আছে বাংলাদেশ। ওকে, সরি, চায়না বলছি, চায়না তো এর পরে আছে, সিকিমের উপরে আছে, এদিকে বাংলাদেশ। এই তিনটের মাঝখানে কে আছে? সামান্য একটা এলাকা দেখো, চিকেন নেক। তো চিকেন নেক নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট গল্প আছে। চাইনা না, চাইনা চাইছে এই চিকেন নেকের উপরে, যদি আমি একবার, চাইনা আর নেপাল দুজনই চাইছে চিকেন নেকের উপরে এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় শিলিগুড়ি করিডর। শিলিগুড়ি করিডর তোমরা বাংলায় লিখে নেবে খাতায়। এই শিলিগুড়ি করিডরটার উপরে যদি ওরা একবার দখল করে নিতে পারে, তাহলে সম্পূর্ণ এই যে জায়গাটা পুরো ওরা নিজেদের দখলে করে নিতে পারবে, যে এই চিকেন নেকটার উপরে কবজা করবে, তাই না? ওই জন্য ভারত এই চিকেন নেক, মানে শিলিগুড়ি করিডরটার উপরে খুব বেশি সীমানা মোতায়েন মানে আর্মি মোতায়েন করে রাখে, যাতে এখানে কোনোভাবে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ কেউ কবজা করতে না পারে। যে এই চিকেন নেকটার উপরে কবজা করবে, তার পুরো ভারতের নর্থ ইস্টার্ন জোন, মানে পুরো সেভেন সিস্টার তার হয়ে যাবে। ওকে, এটা এতটাই ভাইটাল। ওকে, কেননা এই জায়গাটা দেখো একদম সরু জায়গা, এটাই তুমি কভার করে নাও, এদিক থেকে কেউ আর এদিকে যেতে পারবে না। পুরো এই জায়গাটা কার? তার হয়ে যাবে। ওকে, তো এটা এই জন্য একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, চলো,
এই জায়গাটার ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স কত এই জায়গাটার? এটার ডিস্টেন্স হলো প্রায় 22 কিমি। এটার অপর নাম হলো শিলিগুড়ি করিডোর। ওকে, শিলিগুড়ি করিডোর। ওকে, নেক্সট। এটা কোন কোন দেশের মাঝখানে আছে? এটা আছে নেপাল, বাংলাদেশ, ভুটান আর বাংলাদেশ। এই তিনটে দেশের মাঝখানে এটা আছে। ওকে, তাই এটার অপর নাম যেটা ভারতবর্ষের সাথে এই এই সামান্য সরু অংশটা পুরো ভারতবর্ষের সাথে নর্থ ইস্টার্ন পুরো উত্তর পূর্ব অংশটাকে কি করছে? কানেক্ট করছে। ওকে, ওই জন্য এখানে চায়না চাইছে এখানে যদি সৈন্য দিয়ে একবার কবজা করতে পারি তো পুরো স্টেটটা পুরো নর্থ ইস্টার্নটা আমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি বলবো আর একটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো বাফার স্টেট। বাফার স্টেট কাকে বলে? বাফার স্টেট সেই সেই এলাকাটাকে বলে যার যেটা প্রথমত এক নম্বর কি, যেটা ল্যান্ড লকড, মানে তার চারিদিকে কোনো সমুদ্র থাকবে না, কেবল স্থলভাগ দিয়ে সেটা সীমাবদ্ধ থাকবে। আর দু নম্বর কি, দু নম্বর হলো সেখানে তার চারিদিকে ইন্টারন্যাশনাল বর্ডার থাকবে, ইন্টারন্যাশনাল বর্ডার থাকবে। আর তিন নম্বর কি, সেখানে সেই জায়গাটার খুব মানে খুবই সেন্সিটিভ হবে, সেই জায়গাটার উপর দিয়ে সেই জায়গাটা কোনো একটা সিঙ্গেল সরকারের সিঙ্গেল একটা কান্ট্রির মধ্যে থাকবে, সিঙ্গেল একটা কান্ট্রির মধ্যে থাকবে, সেটাকে বলা হয় বাফার জোন। দেখো এরকম সেই জায়গাটা আছে না, এটা কি আমাদের ভারতের মধ্যে আছে, ভারতবর্ষ এখানে দখল করে আছে। এটা দেখো ল্যান্ডলক না, কারণ এদিক থেকে নেপাল, এদিক থেকে বাংলাদেশ, এদিক থেকে ভুটান, তিনটে বাউন্ডারি দ্বারা আবদ্ধ, তাই এটাকে আমরা বাফার স্টেটও বলতে পারি। ঠিক এরকম বাফার স্টেট ম্যাপের মধ্যে দেখো আরো অনেক দেখতে পাবে, যেমন কি, যেমন নেপাল। নেপালও দেখো এটাকেও তো একটা বাফার স্টেট বলা যায়, তাই না? কারণ কেন, এটা একটা সিঙ্গেল কান্ট্রির মধ্যে আছে, এদিকে আছে তোমার কি ভারত, এদিকে আছে চাইনা, এদিকে আছে ভুটান, এটাও বাফার স্টেট বলতে পারি। ওকে, চলো নেক্সট। মোটামুটি এটা হলো। আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের আগে দেখা, এই যে দেখো তোমরা প্রথমে দেখেছিলে এই যে পুরো আন্দামানটা দেখছো না, আন্দামান নিকোবর, এটার অনেক ব্যাপার আছে, এর মধ্যে ছোট 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 অনেক দ্বীপ আছে, সেটা আমরা ডিটেলে পড়বো। সবচেয়ে উপরে এটাকে কি দেখছি? এটা দেখছি কোকো আইল্যান্ড। এটা কোন দেশের? মায়ানমারের। তাহলে মায়ানমারের সাথে আন্দামানের মাঝখানে কত ডিগ্রি চ্যানেল, কোন প্রণালী? এগুলো সব ফাঁকা স্থানগুলো জল আছে। কোন আর দুটো ল্যান্ডের মাঝখানে যে সরু জলাশয়টা থাকে আমি কি বলেছি? প্রণালী। তাহলে এর মধ্যে কোন প্রণালী? সেটা হলো কোকো প্রণালী। তাহলে কোকো প্রণালী যদি বলে কোন দুটো দেশের মধ্যে? মায়ানমার, আন্দামান। আন্দামান মানে ইন্ডিয়া, মায়ানমার আর ইন্ডিয়ার মধ্যে কে আছে? কোকো প্রণালী। ওকে, আর যদি বলে কোন দুটো দ্বীপের মধ্যে, তাহলে সেটা হবে কোকো আইল্যান্ড আর নর্থ আন্দামান। ঠিক আছে, আন্দামানের অনেকগুলো ভাগ আছে, একটা নর্থ আন্দামান, একটা সাউথ আন্দামান, একটা লিটিল আন্দামান। ঠিক আছে, মোট তিনটে ভাগ। আচ্ছা, হলো উত্তর আন্দামান আর কোকো আইল্যান্ডের মধ্যে আমাদের যে প্রণালীটা সেটাকে বলা হয় কোকো প্রণালী। নেক্সট, নর্থ আন্দামান, তারপরে কি আছে? তারপরে আছে মিডিল আন্দামান, তারপরে আছে সাউথ আন্দামান। ওকে, আমাদের যে ব্যারেন আইল্যান্ড মানে কি ব্যারেন দ্বীপ, এটা একমাত্র ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, একমাত্র আমাদের ভারতের জীবন্ত আগ্নেয়গিরি কি ব্যারেন দ্বীপ। সেটা কোথায় আছে? সেটা আছে মিডিল আন্দামানে, আছে মধ্য আন্দামানে। ওকে, নেক্সট, আন্দামানের রাজধানী কে? পোর্ট ব্লেয়ার। সেটা কোথায় আছে? সেটা আছে দক্ষিণ আন্দামানে, সাউথ আন্দামানে। ওকে, নেক্সট চলো, তাহলে পুরো এটা কি হলো? আন্দামান হয়ে গেল, প্রথমে নর্থ, তারপরে মিডিল, তারপরে সাউথ, আন্দামানের তিনটে ভাগ। আর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কি? নারকন্ডাম। সেটা কোথায় আছে? সেটা আছে নর্থ আন্দামানে, মনে রাখবে। তাহলে তিনটে জিনিস বললাম, নর্থ আন্দামানে আছে নারকন্ডাম, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হাইয়েস্ট পিক। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোথায়? ব্যারেন, সেটা আছে মধ্য আন্দামানে। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার, যেটা আছে সাউথ আন্দামানে। ওকে, এবার আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, ঠিক আছে, এর মাঝখানে যে পাস বা যে প্রণালীটা আছে সেটাকে বলা হয় ডানকান প্রণালী বা ডানকান পাস। তাহলে আন্দামানের মোট কটা ভাগ? নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান, মোট চারটে ভাগ আছে।
নেক্সট আন্দামান হয়ে গেল। এবারে এখান থেকে শুরু নিকোবর। নিকোবর তাহলে আন্দামান আর নিকোবরের মাঝে দেখো 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল মানে কি, এটা 10 ডিগ্রি অক্ষরেখা, তাই ওটাকে জলাশয়ের ক্ষেত্রে ওটাকে বলছে চ্যানেল। ওকে, বা প্রণালী বলতে পারো। ওর নাম দিয়েছে 10 ডিগ্রি অক্ষরেখাকে, এখানে নাম দেওয়া হয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আন্দামান আর নিকোবরের মাঝে কত ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, প্রথমে নিকোবর দ্বীপের প্রথমে দ্বীপটার নাম কি? এটা হলো কর নিকোবর। তারপরটা কি? কর নিকোবর হলো এখান থেকে এই পর্যন্ত, এটা হলো কে? কর নিকোবর। তারপরেরটা কি? তারপরেরটা হলো লিটিল নিকোবর, যেটা কি কেবল এইটুকু, লিটিল নিকোবর। তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে গ্রেট নিকোবর, যেটা এইটুকু আছে। গ্রেট নিকোবরের উপরেই আছে ইন্দিরা পয়েন্ট, ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। তাহলে এখানে আমাদের কি হলো? কর নিকোবর, এই আমার হলো গ্রেট নিকোবর। দেখো, তাহলে গ্রেট নিকোবর মানে ইন্দিরা পয়েন্ট এই আছে, তাহলে ভারতের শেষ। এরপরে শুরু হচ্ছে এই যে দেখো বান্দা আকে, মানে একটা একটা বিচের নাম, বান্দা আকে। এটা হলো ইন্দোনেশিয়ার বিচ, ইন্দোনেশিয়া। তাহলে গ্রেট নিকোবর আর এখানে আছে ইন্দোনেশিয়া, এর মাঝে কত ডিগ্রি? 6 ডিগ্রি চ্যানেল আছে এর মাঝে। ওকে, তাহলে আমি বললাম কোকো চ্যানেল কার মাঝখানে? মায়ানমারের কোকো দ্বীপ আর ইন্ডিয়ার উত্তর আন্দামানের দ্বীপ। আর ভারতের ইন্ডিয়ার গ্রেট নিকোবর দ্বীপ আর ইন্দোনেশিয়ার বান্দা দ্বীপ, এদের মধ্যে কে আছে? এদের মধ্যে আছে 6 ডিগ্রি চ্যানেল। ওকে, তাহলে সিম্পল মনে রাখবে, ভারত আর নিকোবরের মধ্যে 6 ডিগ্রি চ্যানেল, মায়ানমার আর ভারতের মধ্যে কোকো প্রণালী। ওকে, বাকি তো আমি তোমাকে বলে দিলাম। নেক্সট চলে এসো লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপ, এই হচ্ছে পুরো লাক্ষাদ্বীপ আছে। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাভারাত্তি। ঠিক আছে, লাক্ষাদ্বীপ আর এটা কি? এটা হলো মিনিকয় দ্বীপ, এর মাঝে কে আছে? 9 ডিগ্রি চ্যানেল আছে। ঠিক আছে, মিনিকয় দ্বীপ আর এই আছে কে? মালদ্বীপ। ঠিক আছে, এখানে আছে দেখো গলফ অফ মান্নার, এটা হলো তোমার মান্নার উপসাগর। আর এটা পুরোটা কি? এটা পুরোটা মালদ্বীপ, সবাই এখানে বেড়াতে যায়। ওকে, এবার মালদ্বীপের রাজধানী মালদ্বীপ আর এই মিনিকয় দ্বীপ, এদের মাঝে কে আছে? এদের মাঝে আছে 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, নেক্সট। তাহলে এটাই ছিল আমাদের আজকের ভারতের ভূগোলের ফার্স্ট চ্যাপ্টার। আমরা দুটো পার্ট এটাকে ভাগ করে পড়লাম। পার্ট ওয়ানটা আমরা মেনলি বর্ডার নিয়ে পড়েছিলাম আর স্টেট নিয়ে পড়েছিলাম, স্টেট গুলোর চিহ্নিতকরণ এই করণ। পার্ট টু আমি বলেছিলাম একটু আমরা ইন ডেপথে যাবো, একটু ইন ডেপথ অ্যানালাইসিস করব। পার্ট টুটা আজকে আমাদের শেষ হলো। নেক্সট চ্যাপ্টার আমাদের শুরু হবে হিমালয়া থেকে। ওকে, আশা করবো ক্লাস সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।